নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে এই প্রথম এই চ্যানেলে আমি নিজের বই নিয়ে কথা বলবো। তো এটা কোনো পাঠ প্রতিক্রিয়া ভিডিও নয়, এটা একটা সম্পূর্ণই অন্যরকম ভিডিও হতে চলেছে। হ্যাঁ, বলতে পারেন নিজের প্রমোশন নিজেই করছি। কিন্তু সেটা ছাড়াও যারা আমার প্রথম বই পড়েছিলেন তাদেরকেও একটা ধন্যবাদ জ্ঞাপন হবে এই ভিডিওর মাধ্যমে। আর সেই 2022-এ কোলাজ প্রকাশিত হয়েছিল, তো তারপর আবার 2026, এই 4 বছর অনেকে প্রশ্ন করেছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মেলও করেছেন, অনেকে ফেসবুকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন যে নেক্সট বই কবে আসবে। তো ফাইনালি মানে আপনারা যখন কোশ্চেন করেছেন আমি এমন উত্তর দিয়েছি, আমার নিজের লজ্জা লেগেছে। আপনাদের হয়তো খুব বিরক্ত লেগেছে উত্তর শুনে, কারণ আমার কোনো আইডিয়া ছিল না কখন আসবে, কি লিখবো বা কিভাবে লিখবো। তো সেই যে জার্নিটা, সেই সম্বন্ধেই বলবো এই ভিডিওতে। আর এছাড়া কোলাজ পরবর্তী আমার মধ্যে কি কি চেঞ্জ হয়েছে লেখার পার্সপেক্টিভে বা একজন লেখকের দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, সেই সব নিয়ে একটু আলোচনা করবো। তো যারা টুকটাক লেখালেখি করেন আমার মতো, তাদের খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা। তারা কিছু জিনিস রিলেট করতে পারবেন। আর এছাড়া যেহেতু আমি রেগুলার পাঠক, তো আমি কোলাজের পর থেকে এই চ্যানেল খুলেছি। তারপর তো এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য এই যেন বেশি বেশি বই পড়তে পারি, কারণ বই পড়ার একটা পেছনে তাড়া থাকবে, তাড়া থাকলে আমি একটা ভিডিও বানাতে পারবো, ভাইস ভার্সা আবার ভিডিও বানানোর জন্য বই পড়তে হবে। তো প্রচুর পড়েছি তারপর থেকে, প্রতি বছরে অ্যাটলিস্ট 15-16টা করে বই পড়েছি। আগের বছর একটু কম পড়া হয়েছে। তো এই যে এত এত বই পড়ছি, তারপর এই যে আমি যখন নিজে লিখতে বসলাম, এই বই পড়ার কতটা উপকারিতা আমি নিজের লেখার মধ্যে পাচ্ছি, বা বই পড়ার মাইন্ডসেট থেকে আমি আগে যেভাবে লিখতাম বা যেভাবে ভাবতাম সেটা কতটা চেঞ্জ হয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটা। আমি বিশেষ করে আমার কাছে একটা লিস্ট ছিল যারা কোলাজ নিয়েছিলেন আমার থেকে, 141 না 42 জন, প্রত্যেকের নাম আমার কাছে লেখা ছিল। তো সেই যে একটা নোটবুক টাইপের ছিল ছোট, সেটা আমি হারিয়ে ফেলেছি। আমি মানে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, পাচ্ছি না, মানে এত খারাপ লাগছে। তো আমি নয়তো প্রতিটা 142 জনের নাম আমি ভিডিওতে মেনশন করতাম, মানে আপনারা আমার কাছে যে কি, তো সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি ডিসাইড করেছি এই যে বইটা আসবে, বই নিয়ে আসছি আস্তে আস্তে, তো এই বইটা আপনাদেরকে ডেডিকেট করা হবে যারা আমার প্রথম উপন্যাসিকার পাঠক। তো খুব বেশি বই আমি ছাপাইনি, 150টার মতো ছাপিয়েছিলাম, কারণ তখন মানে কনস্ট্যান্ট ছিল পয়সাপাতির দিক থেকে, আরো অনেক ধরনের সমস্যা, সেসব নিয়েও আমি বলবো। এই ভিডিওটা লম্বা হবে, একটা জার্নি আর কি। সেই বই প্রকাশ থেকে, মানে 2021 থেকে 2026, 5 বছরের একটা জার্নি। সেখানে কোলাজ কি করে প্রকাশ হলো, আর এই যে আমি যে এখন যে বইটার কথা বলতে হবে, সেইটার আদতে কতটা কোলাজের সাথে সম্পর্ক রয়েছে, বা সেইটার গল্পটাই কিন্তু কোথাও কোলাজে দেখিয়েছিলাম ছোট আকারে। একটু চেঞ্জ আছে, একটু না, 50-60% মতো চেঞ্জ তো রয়েছে। তো সব বলবো এই নিয়ে। তারপর কোলাজ প্রকাশ করতে গিয়ে আমার কত, মানে আমি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, একজন নতুন লেখক যখন বাজারে আসেন তাকে কতভাবে মানে প্রতারণা শিকার হতে হয় আর কি, সেই সব নিয়ে বলবো। তো এই ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে, বিশেষ করে যারা নতুন লেখক লেখিকা তাদের জন্য তো যথেষ্ট হেল্পফুল হবে, তারা রিলেট করতে পারবেন। আর এছাড়া পুরো একটা জার্নি আমি বলবো, তো দেখতে থাকুন। তো এই ভিডিওটার ভাষা কিন্তু একটু চাঁচাছোলা হবে। তো আমি প্রথমেই বলে দিলাম আমার সব ভিডিওর ভাষাই ওরকম হয়, কিন্তু এইটার জন্য আমি আলাদা করে মেনশন করে দিলাম, কারণ আমি অনেকগুলো জিনিস বলবো, এটা অনেকের গায়ে লাগতে পারে, মানে তারা যদি দেখে থাকে ভিডিওটা। আবার এমন এমন জিনিস বলবো যেটা শুনে আপনার, মানে আপনি যদি লেখালেখির সাথে রিলেটেড হন বা বই প্রকাশ করতে গিয়ে সেই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, তাহলে আপনি কমেন্ট করতে বাধ্য হবেন যে হ্যাঁ দাদা, এটা আমার সাথে হয়েছে। তো যাই হোক, গল্প শুরু করা যাক। গল্প হচ্ছে 2020 সালের, তো লকডাউনের সময় থেকে গল্প। তো লকডাউনের সময় অনেকেই জিনিসটা দেখে থাকবেন যে তখন মানুষের যে হবিগুলো ছিল, যেগুলো মানুষ সময়ের জন্য খুব একটা সময় দিতে পারতো না তাদের হবিগুলোর পেছনে, তো লকডাউনে যখন তারা ঘরে বসা, কিংবা কলেজ নেই, স্কুল নেই, বা ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো তাদের কাছে সময় রয়েছে, তো তখন কিন্তু সেই হবিগুলোর থেকে তারা ইনকাম করার একটা টেন্ডেন্সি আসতে থাকে তাদের মধ্যে। তো সেটা কারোর দেখা দেখি হোক, কিংবা তারা একটু আগ বাড়িয়ে মানে তারাই হয়তো ইনিশিয়েটিভ নেয়। তবে তখন মানুষের কাছে অঢেল নেট, লিমিটেড নেটের ব্যাপার তো নেই, সোশ্যাল মিডিয়াটা খুব বেশি করে উঠে আসতে থাকে। তো সেই সময় দুটো তিনটে জিনিস আমি দেখি, যে মানুষ নাচ গান বা আরও যা যা শিল্পশৈলী, শিল্পকলা, লেখালেখি, এগুলো ভালো মতন করে আমাদের কাছে আসতে থাকে, খুব ভালো দিক সেটা। এইবার সেইটার একদিকে যেমন ভালো, এবার সেইটাকে তো একটা প্ল্যাটফর্ম লাগবে। এবার অনেক প্রোফাইলে রিচ নেই, অনেকের প্রোফাইলে হয়তো মানুষই নেই হতো, বা তারা হয়তো সোশ্যাল মিডিয়া এতদিন ধরে ইউজই করতো না। তারা চাইছে যে আমি যে লিখছি সেটা মানুষের কাছে পৌঁছাক, সেটা পৌঁছাচ্ছে না। সেই জন্য শুরু হলো পেজ কালচার। তো আমিও একটা পেজের অ্যাডমিন, মানে আমি এখন যেই পেজের
পেজটা চালাই আর কি ফেসবুকে, বই ভ্রমণ। সেটা কিন্তু বই ভ্রমণ নাম ছিল না, জাস্ট চ্যানেলের খাতিরে এখন আমি নামটা চেঞ্জ করেছি। সেটার নাম ছিল ক্যালাইডোস্কোপের রূপকথারা। তো সেটা থেকে আমি মানে সেই পেজে লেখালেখি চলতো, সমস্ত ধরনের গান, কবিতা, মানে অনেক মানুষ ছিল, অনেক মেম্বার ছিলেন, এখনও আমার সাথে তাদের বেশিরভাগ জনেরই কানেকশন রয়েছে, তারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছে। তো সেটা খুব ভালো। পেজটা আস্তে আস্তে উঠে যায় মানে কন্টেন্ট পোস্ট করা বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র আমি পেজের নামটা চেঞ্জ করেছি, যে এত মানে সেখানে প্রায় 4,000 জন মতো ফলোয়ার্স রয়েছে পেজে। তো আমি বললাম 4,000 জন যখন রয়েছে, তো পেজটা বেকার বেকার পড়ে রয়েছে, তো আমি নিজের কাজেই লাগাই। তো সেই জন্য আমি এখন বই রিলেটেড যা ভিডিও হয় সেগুলো আমি শর্টসগুলো ওখানে গিয়ে পোস্ট করি। তো এইটা হচ্ছে আমার পেজের যে একটা জার্নি। তো ওই সময় এরকম প্রচুর পেজ হয়, সেই পেজগুলোতে এরকম লেখালেখি চলতে থাকে, বা সেই পেজগুলো এরকম কিছু কিছু এই জিনিস এখনো চলে আসে যে তারা একটা করে বার্ষিক বা দ্বিমাসিক বা একটা পার কোয়ার্টার একটা করে বই বের করতে, বা একটা করে পত্রিকা বের করতে। প্রত্যেকে চায় যে হ্যাঁ নিজের লেখা কোনো পত্রিকা বা কোনো মানে ছাপার হরফে দেখবে। তো ওরা কী করতো, পত্রিকা বের করতো, নিচে লিখে দিত যে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ, যদি নেওয়ার হয় আপনাকে আমাদের থেকে, মানে লেখা যদি সিলেক্ট হয় আপনাকে আমাদের থেকে একটা টাকা মানে মূল্য দিয়ে সেটা নিয়ে নিতে হবে। এবার এই জিনিসটা আমার প্রথম একদমই ভালো লাগতো না। এই আবার কি ভাই, আমিই লিখবো, আমিই লেখা দেবো, আবার আমাকেই টাকা দিয়ে নিতে হবে, এবার তুমি একটা বই দিতে পারবে না? তো এবার তাদের দিকটাও প্রথম আমি ভেবে দেখতাম যে হ্যাঁ তারা সদ্য পত্রিকা বার করছে, বা তাদের ওই রকমভাবে মানে ইনভেস্টমেন্ট নেই, বা তাদের পেছনে কোনো ব্যাকআপ নেই, যে ওরা চাইছে ওরা এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে, তাই ওরা এই জিনিসটা চাইছে। তো আমিও প্রথম 2-3 বার বা 3-4 বার হয়তো টাকা দিয়ে আমি নিজের লেখা বের করেছি, কিন্তু তারপর থেকে আমার আর এই জিনিসটা ভালো লাগলো। তো কারণ তারপর থেকে আমি জিনিসটা দেখতে শুরু করলাম যে টাকা দিলেই মানে জাস্ট তুমি যাই লেখা দেবে, লেখার কোনো সিলেকশন হয় না। কারণ ওরা চাইছে যে মানুষ লেখা দিক, যেমনই লেখা দিক, জাস্ট লেখাটা সিলেক্ট হয়ে যায়, মানুষ খুশি, মানে লেখক বা লেখিকা, আর ওরা ওখান দিয়ে বলে দেয় যে আপনাকে কিন্তু একটা কিনে নিতে হবে। ভালো আছে, খারাপও আছে, মানে সেসব থেকে আমি শিখেছি। এইবার এইগুলো এর জন্যই বললাম, কারণ সেরকমই একটা পেজ তখন ছিল। তো পেজের নাম আমি নেব না, মানে যদি এখন এক্সিস্ট করে না, বা হয়তো অন্য নামে কোনো এক্সিস্ট করে, যে অ্যাডমিন ছিল হয়তো সে অন্য নামে বানিয়েছে। তো সেখান থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, যে কেউ যদি নিজের বই প্রকাশ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের 30,000 না 40,000 শব্দের মধ্যে একটা উপন্যাস পাঠাতে পারেন। তো আমরা সেটা ছাপাবো, যদি পছন্দ হয় ওখানে অবশ্যই সিলেকশন হবে। এবার ওদের পেজটা আমি ভিজিট করলাম, তো ওরা তুলনামূলক ভালো কাজ করছিল, ওখানে সিরিয়াসলি সিলেকশন হতো। আমি কয়েকজনের সাথে কথা বললাম, ওরা অনেকেই বলছিল যে আমার লেখা সিলেক্ট হয়নি, কারণ ওরা সিলেক্ট করেনি। তো আমি ভাবলাম যে হ্যাঁ, সিলেক্ট যখন হয়নি তার মানে সিলেকশন হয় ওখানে, যে র্যান্ডম যে দিচ্ছে সেই মানে তার লেখায় নিয়ে নেওয়া হয় না। এবার উপন্যাসের একটা মানে থট অনেকদিন ধরেই আমার মধ্যে ঘুরঘুর করছিল। এবার ওরা বলেছিল যে সিলেকশন যদি হয় তাহলে বিনামূল্যে ছাপিয়ে দেবে। এটা হচ্ছে আমি বলছি 2020 কথা, ঠিক আছে, মানে লকডাউনের পরবর্তীকালে। এবার ওই সময় আমি কলেজে রয়েছি আর কি, মানে চাকরি বাকরি পাইনি, মানে আমার কাছে কোনো পয়সা নেই। তো আমি নিজের ইনভেস্টমেন্টে আমি কোনো বই ছাপানোর মতো সামর্থ্য ওই সময় আমার নেই। তো যেহেতু ওইখানে আমি দেখলাম যে বিনামূল্যে ছাপাবে যদি লেখা সিলেক্ট হয়, আমি ওদেরকে মেসেজ করলাম, ওরা বললো হ্যাঁ, একটা টাইম লাইন দিয়েছিল 3 মাস না 120 দিন, 4 মাসের মতো। তো বললো যে এই টাইম লাইনের মধ্যে তোমাকে দিতে হবে, তার মধ্যে মানে ওই টাইম লাইনের মধ্যে দিতে হবে, পরে আরও 2 মাস ওরা সময় নেবে ওইটা পড়ার, পরে যদি সিলেক্ট হয় তারপর বাকি কাজ পড়ে। তো এইবার আমি লিখতে শুরু করলাম। তো এখান থেকে কোলাজ আর আমার এখনকার যে বই, আচ্ছা বইটার নামটা বলি, এরকম বলতে ভালো লাগছে না, যদিও নামটা শিওর নয়, ঠিক আছে, মানে জাস্ট এটা দিয়েছি আমি, মানে এত এফোর্ট দিলাম একটা উপন্যাসের নাম দেওয়ার পেছনে, নামটা ভালোই লাগছে না। তো আপাতত নাম দিয়ে রেখেছি যে ডায়েরিতে কেউ বাঁচতে চেয়েছিল। এটা হচ্ছে আমার দ্বিতীয় উপন্যাসের নাম। তো নামটা চেঞ্জ হতে পারে, কারণ যথেষ্ট বড়, তো যারা কভার ডিজাইন করে তাদের পক্ষে খুব চাপের এমন এত বড় একটা নাম ধরানো। তো কিন্তু নামটা খুব মানে প্রপার আর কি, বইয়ের যে কনসেপ্ট সেইটার পার্সপেক্টিভে। কিন্তু তবু আমি ভাবছি যে এরপরে যদি আরও ভালো নাম মনে আসে, মানে আরেকটু সংক্ষিপ্ত, 2 শব্দ বা 3 শব্দ, তাহলে সেটা ভালো হয়। তো যাই হোক, সেটা পরের কথা পরে। তো তখন আমি এই বইটা লেখা শুরু করেছিলাম, ঠিক আছে, এই যে দ্বিতীয় উপন্যাসটা, সেই 2020-তে, ঠিক আছে, 6 বছর লাগলো শেষ হতে, সেটা বলছি আস্তে আস্তে। তো এবার আমি শুরুতে বললাম যে প্রথমে কোলাজ নিয়ে বলা যাক। তো আসলে কোলাজ কিন্তু এই বইটারই একটা পার্ট। তো এইটা কোলাজ যারা পড়েছেন তারা যদি যে প্রাক কথন বা ভূমিকা,
সেটা যদি পড়ে থাকেন তাহলেই আপনি বুঝে যাবেন ওখানেই লেখা ছিল এই বইটার কথা। এবার তখন আমি লেখা শুরু করি। তো 4 মাস সময় থাকে আমার কাছে। এবার তখন কলেজে অত চাপ নেই, তো আমি নাওয়া খাওয়া ভুলে হেভি তখন মানে বই ছাপানো হবে বাড়িতে বলে দিয়েছি, হেভি এক্সাইটেড। তো বাড়ির লোক আছে, হ্যাঁ তোর বই আবার কে ছাপাবে, এরকম ব্যাপার। আমিও ভাবছি আমার বই সত্যিই কে ছাপাবে, কিন্তু লিখতে হয়, লিখছি। এবার লেখাটা 40% মতো কমপ্লিট হয়েছিল, ঠিক আছে। তো ভালো গতিতে এগোচ্ছিল। এবার আমি তখন আমার সাথে যেহেতু পেজ কালচারে আমি অ্যাডেড ছিলাম, তখনও পেজটা রমরমিয়ে চলছে। তো আশেপাশের অনেক পেজের সাথে আমার সম্পর্ক তখন, অনেক পেজের অ্যাডমিন আমার হোয়াটসঅ্যাপে রয়েছে, এখনও রয়েছে। হোয়াটসঅ্যাপে হয়তো সবাই নেই, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে রয়েছে। তো তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলি, আমি কথা বলি, সরি। তো ওরাও মানে ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে ওখানে লেখা পাঠাতে ইচ্ছুক ছিল। এবার ওদের সাথে আমি কথা বলি। তো ওরা বলে যে হ্যাঁ এরকম আমরাও দেবো। তো এবার কয়েকজন আমাকে বলে যে অলরেডি লেখা হয়ে গেছে, তারা অলরেডি লেখা পাঠিয়ে দিয়েছে, মানে তাদের কাছে লেখা ছিল আগে থেকে, বা ওইটাকে একটুখানি মানে ঘষা মাজা করে পাঠিয়েছে। ভালো কথা। তো বলে ভাই পাঠিয়েছি তো বটে, কিন্তু সে না রিপ্লাই দিচ্ছে না। আমি যে রিপ্লাই দিচ্ছে না, এবার আমি অত পাত্তা দিই না, আমার লেখাই শেষ হয়নি, আমি আর কি পাত্তা দেবো। তো এবার তখন আস্তে আস্তে সময় কমে আসছে, আবার মাঝখানে একটা সেমিস্টার ছিল। তো সেমিস্টার মানে তো ওই নামই সেমিস্টার, মানে তখন তার কলেজে যেতে হতো না ওই, কিন্তু যাই হোক পড়তে তো হতো আর কি। এবার যখন 45% মতো কমপ্লিট হয়েছে, তো তখন একটা বন্ধু ছিল, সে খুব ক্লোজ ছিল তখন। তো তখন ওর সাথে আমি কথা বলি। ও তখন আমাকে সেম কথা বলে যে আমি লেখা পাঠিয়ে দিয়েছি, কিন্তু প্রায় 20 দিন হতে চললো, কোনো রিপ্লাই নেই। আমি 2-3বার ফলো আপও করেছি, কিন্তু আমি কোনো রিপ্লাই পাইনি। তো এইবার আমার একটু খটকা লাগলো, কারণ আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে মানে ব্যাপারটা খুব টান টান হয়ে যেত আর কি লেখার। তো ওখান থেকে একটু রিসার্চের ব্যাপার ছিল, পড়াশোনা করার ব্যাপার ছিল। এতক্ষণ অবধি যেটা মানে যত 45% অবধি যতটা লিখেছিলাম, তো ততটা আমার নিজস্ব জ্ঞান থেকে, নিজস্ব লাইফ থেকে, আশেপাশে আমি যেভাবে জীবনকে দেখি, যেভাবে বন্ধুত্বকে দেখি, যেভাবে সম্পর্ককে দেখি, সেই জ্ঞান থেকে আমি লিখেছিলাম। তো সেটা একান্তই আমার নিজের, কিন্তু এইবার ব্যাপারটা একটু থ্রিলারের দিকে চলে যাচ্ছিল। তো সেখানে আর আমি সবসময় বলি, বইয়ের ক্ষেত্রে বলেছি, রিয়েলিস্টিক জিনিসপত্র আমার যথেষ্ট বেশি ভালো লাগে। তো আমি লেখার মধ্যে সেই জিনিসটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি। যারা কোলাজ পড়েছেন তারা সেটা খুব ভালো বলতে পারবেন, যে ওখানে কোনো এমনকি জায়গা বা লোকেশন সেটাও আমি রিয়েলি রাখি, একদম রিয়েল জায়গার নাম দিয়ে লিখি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিয়েল একদম ডিটো নাম দিতে পারি না, তো সেটা বুঝতে পারবেন আশা করি কেন পারি না, কারণ কিছু বাধ্যবাধকতা আছে। এতদিন অবধি রিয়েলিস্টিক জিনিসপত্র ছিল, তো এইবার আমার রিসার্চ পারপাসে আরও রিয়েল জিনিস লাগবে, আরও ডার্ক, আরও গভীরে আমাকে ঢুকতে হবে রহস্যে। তো তখন আমি, যে আমাকে মেসেজ করেছিল, যার সাথে আমি কথা বলেছিলাম 2 মাস বা 3 মাস আগে, মেসেজ করি, দেখছি একটা টিক পড়েছে। তো মেসেজ করে রেখে দিই, কোনো রিপ্লাই নেই। তো 1 দিন 2 দিন 3 দিন, তো ওই নাম্বারে আমি ফোন করি, হোয়াটসঅ্যাপে নাম্বার ছিল, বলছে নাম্বার ডাজ নট এক্সিস্ট। এইবার তো আমার মাথাটা যায় গরম হয়। প্রথম কথা, এরকমভাবে মানে প্রতারিত আমি কোনোদিন হইনি আগে, এর আগে টুকটাক লেভেলের হয়েছে, কিন্তু এটা একটা এত বড় জিনিস, মানে প্রায় মানে আমি যা হিসেব করেছিলাম 50,000 শব্দ আরামসে হয়ে যেত আর কি। তো আমি 50,000 শব্দ লিখে এরকমভাবে আমার সাথে কেউ প্রতারণা করবে। এতদিন কি হতো, 200 শব্দের একটা অনুগল্প লিখে দাও, বা 5,000 শব্দের একটা বড় গল্প লিখে দাও, এরকম জিনিসপত্র হতো। যে ঠিক আছে, সেটার জন্য আমাকে হয়তো 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ এফোর্ট দিতে হতো। এটা আমি মাসের পর মাস এফোর্ট দিয়েছি, সেখানে যে আমাকে কথা দিয়েছে সেই হাওয়া। এবার তার অ্যাকাউন্ট মানে কিছুদিন পর দেখুন তার ফেসবুক অ্যাকাউন্ট এক্সিস্ট করে না, হোয়াটসঅ্যাপের নাম্বারে ফোন করলে ফোন যাচ্ছে না। তো আশেপাশে যারা আমার পরিচিত ছিল, যাদের কথা বললাম যে আমার বন্ধু ছিল আর কি, প্রত্যেকের একই বক্তব্য। অনেকে তো লেখা পাঠিয়েও দিয়েছে, সেই লেখার কী হয়েছে আমি জানি না, কিন্তু মানে তাদের কথা, তাদের তো অবস্থা আরও খারাপ, কারণ তারা লেখা পাঠিয়ে দিয়েছে। একটা লেখা যখন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, সেটার মধ্যে তো সেই অথেন্টিসিটিটা কমে যায়, মানে পরবর্তীকালে সে ওইটা অন্য কোথাও পাঠাতে গিয়ে, যদি অন্য কোথাও মানে যেখানে পাঠাবে, সে যদি তাকে চ্যালেঞ্জ করে যে তুমি এই লেখাটা অলরেডি অন্য জায়গায় পাঠিয়েছো, তার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু যদি সে জেনে থাকে তাহলে তো মুশকিল। আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি, আমি লেখাই তখনও শেষ করতে পারিনি, লেখা পাঠানোর কথা অনেক দূরের কথা। কিন্তু মানে আমি এত বেশি মানে স্যাড হয়ে যাই ওই সময়, মানে এত কষ্ট পাই। এমনি লকডাউন, মানে তখন আমাদের মানে অন্যান্য কলেজে অলরেডি প্লেসমেন্ট শুরু হয়ে গেছে, আমাদের কলেজে তখন প্লেসমেন্টের কোনো ব্যাপার নেই, চাকরি বাকরির কোনো ব্যাপার নেই, মাথা ব্যথা এমনি খারাপ হয়ে রয়েছে। তার মধ্যে এই একটা ভালো দিক ছিল, সেই জিনিসটাও চলে গেল। মানে এত কেঁদেছিলাম আমি 2-3 দিন। তো তখন
আমি জাস্ট ছেড়ে দিই লেখা, মানে ওই লেখাটা ওরকমভাবেই পড়েছিল। তো এবার সেইটার যে আউটকাম সেটা আমি বলছি, মানে কি যে ভুল করেছিলাম। ঠিক আছে, তখন অত বুদ্ধি বুদ্ধি ছিল না, বয়স কম ছিল, এই 6 বছর আগের কথা। তো যথেষ্টই বয়স কমই ছিল আর কি, বুদ্ধিও কম ছিল, ম্যাচুরিটি কম ছিল। তো পুরো আমি লেখাটা ছেড়ে দিই। মানে এমন একটা ঘটনা ঘটে আমার সাথে, মানে আমি যে রিসার্চ করবো লেখার বাকিটার জন্য বা বাকিটা শেষ করবো, সেই জিনিসটা আমার মধ্যে থেকে চলে যায়, আমি জাস্ট স্যাড হয়ে যাই। তো এরপর আর ওই লেখাটা নিয়ে আমি বসিনি, ওই লেখাটা ওভাবেই পড়েছিল। তো আমার একটা ছোট ফোন আছে, ছিল সরি। তো সেই ফোনে আমি একটা নোট বলে একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম, সেই নোটে লিখে রাখতাম। তখন হয়তো গুগল নোটস ফোটস এত সত্যি কথা বলতে নলেজ ছিল না, নলেজ থাকলে তো পাত্তা দিতাম না। তো সেই ফোনটা বৃষ্টির জলে পড়ে ফোনটা গেছে, গেছে ভালো কথা, সেই ফোনে যা যা ডেটা ছিল সব গেছে। তো কি ভাগ্য ছিল, আমি 15টা পার্ট লিখেছিলাম লেখাটা, ঠিক আছে? 15টা পার্টের মধ্যে আমি 13টা পার্ট আমি নিজেকে মেল করে রেখেছিলাম, ভাগ্যিস। তো সেই মেল থেকে আমি 13টা পার্ট পেয়েছিলাম। তো সেই থেকে আমি এক্সট্রা প্রিকশন নিই এখনো পর্যন্ত। মানে একটা লেখা যখন আমি কোথাও লিখি, সেটাকে আমি অ্যাটলিস্ট 2-3 জায়গায় পাঠিয়ে রাখি। একটা নিজের মেলে, একটা কোনো বন্ধুর মেলে, একটা কোনো হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে, মানে নিজেই নিজেকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করি। তো ওইখানে মানে যেখানে সেখানে আমি পাঠিয়ে রাখি লেখাটা, যেন কোথাও থেকে যদি বাই চান্স হাওয়া হয়ে যায় বা গায়েব হয়ে যায়, আমি যেন মানে সেটা পুনরুদ্ধার করতে পারি। মানে ওই সময়টা যখন আমি ফার্স্ট মানে আমি দেখতে পাই লেখাটা নিয়ে বসবো আবার অনেকদিন পর, তখন আমি দেখছি 2টো পার্ট নিয়ে আরও আমি ডিমোটিভেটেড হয়ে যাই, যে বাহ, অলরেডি এত কিছু হলো, তো তার মধ্যে 15টা পার্ট লিখলাম, আবার এখন দেখছি 2টো পার্ট। তো তখনও আমার বসা হয় না। এটা আমি 1 বছর পরের কথা বলছি, 2021-এ। তো বন্ধ, পুরো লেখা বন্ধ, সব বন্ধ। 2022-এ 21-এর শেষের দিকে আমার সাথে একটা ঘটনা ঘটে, সেসব মানে পার্সোনাল লাইফে ঘটনা ঘটে। তো কি মনে হলো ওই ঘটনাটার পর, আমি খুব ডিপ্রেসড হয়ে যাই। তো তখন আমার মনে হলো যে কিছু একটা করতে হবে নিজের জন্য, যেন একটুখানি মানে চনমনে হয়ে উঠি, একটু মোটিভেটেড লাগে, একটু সব দিকের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছিল, সেটা যেন একটুখানি উজ্জ্বল হয়। তো তখন আমি ডিসাইড করি কোলাজের কথা। তখন আমি ডিসাইড করি আমাকে একটা বই লিখতে হবে বা বই বার করতে হবে। ততদিন আমি চাকরি পেয়েছি, একটু হলেও হাতে পয়সা রয়েছে ইনভেস্ট করার মতো। তো এই কথাগুলো আমি কোলাজের সময়তেও বলেছিলাম, যে কোলাজে একটা পরীক্ষামূলক লেখা ছিল। কোলাজে আমি নিজেকে পুরো একদম উড়িয়ে দিতে পারিনি, বা নিজেকে একদম পুরোপুরিভাবে মেলে ধরতে পারিনি, কারণ আমার মধ্যে প্রচুর ধরনের কনস্ট্যান্ট ছিল, যে হ্যাঁ একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট থাকতে হবে, সে তার বাইরে গেলে বইয়ের দাম বেড়ে যাবে, তার বাইরে গেলে আমাকে যে ছাপাতে হবে। সেলফ পাবলিশিং করেছিলাম, তো সেই জিনিস মানে যত ওয়ার্ড বেশি হবে, তত পাতা বেশি হবে, তত আমার সেলফ পাবলিশিংয়ে খরচ বেশি হবে। তো সেইটা অ্যাফোর্ড করার মতো খরচ তখন আমি করতে পারতাম না, কারণ তখন আমি সদ্য সদ্য চাকরি পেয়েছি। তো সেই জন্য কোলাজ মানে দুই মলাটের মধ্যেই খুবই স্বল্প পাতার একটা উপন্যাসিকা হয়ে গেছিলো, উপন্যাস আর হয়নি ওটা। তো কোলাজের গল্প 30% এই আমার যে এখনকার যে ডায়েরিতে কেউ বাঁচতে চেয়েছিল সেখান থেকে নেওয়া। তো কোলাজের যে লেখা, কোলাজের যে পার্টগুলো অনেকের পছন্দ হয়েছিল, যে কনসেপ্ট যেটা রামধনুর আকারে আমি লিখেছিলাম, তো সেটা আমার ইচ্ছে ছিল এই বইতেও আমি একটা কনসেপ্ট দেবো, সেটা খুব একটা নিত্য নতুন না, সেটা আমি এখন কিছু বলবো না, এই বই সম্বন্ধে আমি এখন কিছু বলছি না, গল্পটা একটু করে বলে দেবো, সেটা পরে শেষের দিকে বলছি। কিন্তু এই বইতেও আমি একটা কনসেপ্ট নিয়ে আসার ইচ্ছে রয়েছে আর কি, তো দেখা যাক। তো কোলাজে রামধনুর আকারে যে গল্পগুলো ছিল, 5টা গল্প, তো 5টা গল্পের 4টেই আমার আগে লেখা ছিল। সেই লেখাগুলোকে আমি একটা জায়গায় করি, সেই লেখাগুলো আমি পড়ি, সেই লেখাগুলোকে মডিফাই করি, ঘষা মাজা করি। তো আমার মধ্যে সেই প্ল্যানটা ছিল যে হ্যাঁ, মানুষকে আমি বুঝতে দেবো না যে এটা আসলে একটা একই ফ্লোয়ের গল্প বা উপন্যাসিকা। মানুষ প্রথম থেকে পড়বে, প্রথম থেকে পড়ে বুঝবে যে এ বাবা, এটা তো প্রতিটা একটা ছোট 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 গল্প, কিন্তু ওর মধ্যেই আমি একটা করে ছোট্ট করে ক্লু ঢুকিয়ে দেবো, যেন সেটা ফার্দার কোনো পার্টের সাথে কানেক্ট হয়ে যায়। তো সেরকমভাবেই কিন্তু কোলাজ এগিয়েছে। প্রথম 3টে পার্টে কিন্তু কেউ বুঝতে পারেনি যে এটা আসলে একটা উপন্যাসিকা। প্রথম 3টে পার্টে লোকজন ভেবেছে যে ঠিক আছে, ছোট্ট গল্প, ছোট ছোট গল্প করে এগোচ্ছে। কিন্তু পরে গিয়ে লোকজন অনেকে আমাকে এটা বলেছে যে দাদা, আমরা বইটা 3টে 4টে পার্ট পড়ে ছেড়ে দিয়েছিলাম, অনেকদিন পর আবার পড়া শুরু করেছিলাম, তখন গিয়ে দেখছি কী হলো। আমি ওর জন্য সবাইকে বারবার করে বলছিলাম যে এটা কিন্তু আপনারা পড়লে একবার পড়বেন। যারা একবারে পড়েছে তাদের অসুবিধা হয়নি, কারণ কানেক্ট করতে পেরেছে আগের পার্টগুলোর সাথে। এবার অনেকে বুঝতেই পারেনি, 3 নম্বর 4 নম্বর পার্টের পরে গিয়ে তারা কিছুদিনের জন্য বিরতি নিচ্ছিল, তারপর আবার যখন পড়া শুরু করেছে ভুলে গেছে আগের পার্টে কোন ক্যারেক্টার কী ছিল, কারণ আমি ছোট 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 করে ক্লু প্রতিটা পার্টে ছেড়ে গেছিলাম, যেন পরে গিয়ে আমি সেগুলোকে মেলাতে পারি। তো কোলাজের
যে 7টা রামধনুর রং, তার মধ্যে 4টে অলরেডি আগে লেখা ছিল, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। আমি 2021-এর শেষের দিকে বসি, গল্পগুলোকে কানেক্ট করি, গল্পগুলোর মধ্যে ক্লু ঢুকাই, মানে মডিফাই করি আগের গল্পগুলো, সেইভাবে আমি পুরো ব্যাপারটাকে তৈরি করি একটা রামধনুর রঙের মতো। তো এই হচ্ছে কোলাজের গল্প। এগুলো আপনারা জানেন, যারা মানে ভিডিওটা দেখছেন, কোলাজ পড়েছেন অলরেডি। তো এই নিয়ে বেশি কিছু বলার নেই, কিন্তু কোলাজ প্রকাশ করতে গিয়ে মানে পোস্ট পোস্ট লেখার যে পার্ট, সেটা নিয়ে বহুত ক্যাচাল হয়েছিল। তো লেখা তো শেষ কোলাজ, এইবার কাকে দিয়ে ছাপাবো? এবার আমি নতুন লেখক, নতুন লেখকদের প্রচুর জিনিস ফেস করতে হয়। তো প্রথম কথা, তারা বড় বড় যে প্রকাশনীর যে সমস্ত বই তারা পড়েছেন, মানে যে সমস্ত প্রকাশনী বই, সেখান থেকে তারা পাত্তা পায় না। তো কিছু জায়গাতে আমি পরিষ্কার শুনেছিলাম, তখন যেহেতু মানে লকডাউন খুলছে, আবার লকডাউন হচ্ছে, খুলছে, উঠছে, তো তখন একটা এই ফরম্যাট ছিল। মানে আমি এটা বড় বড় প্রকাশনীতেও দেখেছি, যে কন্টেন্ট নয়, কন্টেন্ট মানে একমাত্র কথা বলবে না, আপনার যদি ফলোয়ার্স থাকে আপনাকে একটা অগ্রাধিকার দেওয়া হবে। তো সেই সময় আমি অনেককে দেখেছি যারা নতুন লেখক, মানে যাদের আগে কোনো বই প্রকাশ হয়নি, কিন্তু তাদের ফেসবুক জুড়ে, ইনস্টাগ্রাম জুড়ে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স, তো তারা একটা কিছু পোস্ট করলেই প্রচুর লাইক কমেন্ট পায়। তো সেই সমস্ত লেখকের বই কিন্তু নতুন যারা অলরেডি এস্টাবলিশড প্রকাশনী, তারা কিন্তু প্রকাশ করেছে, তাদের ফলোয়ার্স বেশি ছিল বলে। তো জানি না এখনো এইসব শুনতে হবে নাকি, আশা করি নয়। তো এরকমভাবে অনেক প্রকাশনীর আমি একটা লিস্ট বানিয়েছিলাম। তখন আমি সত্যি বলতে এত প্রকাশনী ছিলও না এখনের মতো, সে এখন অনেকে দাঁড়িয়েছে, মানে তখন যারা নতুন ছিল এখন তারা অনেক ম্যাচিওর হয়েছে, প্রকাশনীর কথা বলছি। তো এখন অনেক প্রকাশনী দাঁড়িয়ে গেছে, কিন্তু তখন তারা একেবারে নতুন ছিল। এবার নতুন প্রকাশনী, আপনিও নতুন, তো আপনি চাইবেনই যে আমি একটু এমন কারোর থেকে বইটা প্রকাশ করি যেন, আপনি তো প্রমোট করবেনই, কিন্তু প্রকাশনীর তরফ থেকে প্রমোট হোক, বা ওই প্রকাশনীর নিজস্ব কিছু ফলোয়ার্স থাকুক, যেন আপনার বইটা অ্যাটলিস্ট প্রমোট তো করতে হবে। এই নতুনের বই, আমি পাঠক বই বলছি, যে একজন যদি নতুন এখন কেউ বই লেখে, সে যদি আমাকে বলে যে দাদা তুমি বইটা পড়ো, বা আপনি বইটা পড়বেন, তো আমি প্রথমে কি দেখবো, যে কোন প্রকাশনী থেকে হচ্ছে, 1 নম্বর, বা বইটার টপিক কি, 2 নম্বর, আর তার ফেসবুক প্রোফাইল বা তার কোনো প্রোফাইল যদি থাকে, সেখানে ভিজিট করে দেখবো যে এই মানুষটা লেখে কেমন করে। তো এতগুলো ফ্যাক্টর আমি দেখি এখন। তো তখন কিন্তু এইসব আমি দেখতাম না, তখন আমি এভাবে ভাবতাম না। তো এখন আমি এগুলো বুঝি, হ্যাঁ, একটা মানুষ যে আমার বই পড়েছে, সে কেন আমার বই পড়বে? কারণ আমাকে একটা ভালো করে জিস্ট বানাতে হবে, আমাকে একটা ভালো করে প্রচ্ছদ বানাতে হবে, বা মানে বইটা হাতে তুলে নেওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার, সেগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ তুমি সম্পূর্ণই নতুন, তোমাকে কেউ চেনে না, তোমার জাস্ট কয়েকজন পরিচিত রয়েছে যারা এতদিন ধরে তোমার ফেসবুক লেখা পড়ে এসছে। তো সেই কয়েকজন বাদে তুমি যদি একটা বিরাট পাঠক মহলে নিজেকে এস্টাবলিশ করতে চাও, তাহলে তোমাকে একটা লেখা লিখতে হবে যেটা মানুষের মনে ধরবে, আর সেই লেখাটা মানুষ অব্দি পৌঁছানোর জন্য তাদের কাজ অব্দি পৌঁছাতে হবে। তো সেই পৌঁছানোর জিনিসগুলো একটা বই যেটা ঠিকঠাক কোয়ালিটি, যেটা ঠিকঠাক প্রচ্ছদ হবে, মানে মানুষ অ্যাট্রাক্টেড হবে। তো আমার বইয়ের প্রচ্ছদটা খুব ভালো ছিল, এটা অনেকেই বলেছে। তো প্রচ্ছদ নিয়ে অনেক মারামারি কারাকারি হয়েছে, পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, তারপর লাস্টে গিয়ে ওটা হয়েছে, ভালো লেগেছিল। কিন্তু কোয়ালিটি প্রথম দিকে তো একদমই একদমই মানে যাচ্ছে তাই কোয়ালিটি ছিল আর কি। তো তারপর আবার ঝামেলা হয় হালকা। প্রথম 100টা বইয়ের কোয়ালিটি একদম যাচ্ছে তাই ছিল, প্রথম মুদ্রণ যেটা। তারপর অনেকে আমার কাছে চায়, আমি তো ভেবেছিলাম প্রথম 100টাতেই আমি শেষ করে দেবো, যে কি হচ্ছে, মানে এত বাজে কোয়ালিটি, কি এদের কাছ থেকে আমি আর কি ছাপাবো। তো তখন আরো দেখলাম ডিমান্ড আসছে, আমাকে লোকজন বলছে যে কোলাজ পড়তে চাই। অনেকে ততদিনে রিভিউ লিখেছে, বইয়ের কোয়ালিটি নিয়ে কোশ্চেন মার্ক ছিলই। এবার অনেকে হয়েছে কি, এই জিনিসটা এখনো পর্যন্ত আমার কাছে, আমি শিওর না যে লোকজন সমালোচনা করেনি, লোকজনের সমালোচনা করা উচিত ছিল। আমি বইতেও আমি লিখে দিয়েছিলাম যে আপনার ভালো লাগুক কি খারাপ লাগুক, আপনি আমাকে বলবেন, ডিরেক্টলি বলবেন। আমি নিজের মেইল আইডি দিয়ে দিয়েছিলাম, কেউ আমাকে খারাপ বলেনি আজ পর্যন্ত। মানে কোলাজ কি সিরিয়াসলি এতটা ভালো কাজ ছিল? আমি জানি না, কারণ আমি এখন পড়লে ওখান থেকে আমি অ্যাটলিস্ট 12-14 খানা খুঁত আমি বার করতে পারি। তো হ্যাঁ, হয়তো আপনারা বলেছেন যে ঠিক আছে নতুন লেখক ছেড়ে দিই, মানে ওর থেকে আমি একটু বেশি এক্সপেক্ট করে নিচ্ছি নাকি, বা ও লিখুক। আপনারা অনেকে মানে উদ্বুদ্ধ করেছেন আমাকে যে ঠিক আছে তোমার যা হয়েছে হয়েছে, মানে হয়তো খুব চাঁচাছোলা ভাবে বলেননি, কিন্তু কথাবার্তা অনেকে বুঝতে পেরেছি যে ঠিক আছে ভালো লিখেছে, এরপর একটা আরো ভালো হবে, এরকম ব্যাপার। তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে কিন্তু আমি সেই জিনিসটা এক্সপেক্ট করিনি। আমি চেয়েছিলাম যে আপনারা আমাকে বলুন, ডিরেক্টলি বলুন যে হ্যাঁ ভালো হয়, এই জিনিসটা আমার ভালো লাগেনি, যে জিনিসটা ভালো সেই জিনিসটা ভালো, জিনিসটা ভালো লাগেনি ডিরেক্টলি। তো সেটা কেউ বলেনি, যাই হোক, আমার মতো না আপনারা, আমি হলে বলে দিতাম আর কি। যাই হোক, পার্থক্য থাকা ভালো। তো তারপর 50টা কপি আরো ছাপানো হয়। তো সেইটার প্রোডাকশন তুলনামূলকভাবে ভালো ছিল। সেটাতে আমার মানে আমার প্রথম 100টা ছাপাতে যে খরচ লেগেছিল,
পরের 50টা ছাপাতে তার থেকে আমার বেশি খরচ লাগে। হ্যাঁ, বইয়ের নাম্বার কম, যেহেতু প্রোডাকশনটা বেশি সেজন্য আমারও বেশি টাকা খরচ। তো তারপরেও অনেকে বলেছিল যে কোলাজ কি আর নেই? তো কিছু কিছু কপি রয়েছে যেগুলো এখনো হয়তো ফ্লিপকার্ট বা অ্যামাজনে ঘাটলে পাওয়া যাবে, বা প্রকাশনী যে তাদের থেকে হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে 5টা কি 6টা পড়ে রয়েছে, সেটাও প্রথম মুদ্রণের যে কপি, সেগুলো আমি লোককে দিই না। আমি বললাম না, মানে তুমি পড়ে মজা পাবে না, বইটা হাতে নিয়েই মজা পাবে না আর কি। তো আমি অফিসে কয়েকজন বলেছে, তারপর মানে এই বছরে যাদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে, যারা জেনেছে আমি লিখি বা আমার একটা বই রয়েছে, তো তারা অনেকে বলেছে যে দিস বইটা বা দিও বইটা। তা আমি বলেছি, না তুমি হাত পড়ে মজা পাবে না। তবুও আমি কয়েকজনকে দিয়েছি, মানে কোনো টাকার বিনিময়ে না। আর সব থেকে বড় কথা, আমি কোলাজ চেয়েছিলাম, টাকা পয়সার কথা বলছি বলতে আমি কিন্তু সবার থেকে, মানে কোলাজের মুদ্রিত মূল্য হয়তো প্রথম মুদ্রণটা হয়তো 200 টাকা ছিল, পরেরটা হয়তো 250 টাকা ছিল। আমি কারোর থেকে অত টাকা নিই না, আমি জাস্ট চেয়েছিলাম 150টা মানুষ একদম মানে বিনামূল্যে হলো বইটা পড়ুক। কারণ ওর জন্য আমি বলছিলাম, কোলাজ একটা পরীক্ষামূলক লেখা ছিল, মানুষের কাছে পৌঁছানোর মতো লেখা ছিল, পৌঁছানোর জন্য লেখা ছিল। কারণ কোলাজ আসলেই বিল্ড আপ দিচ্ছিল। আজকের যে বইটা নিয়ে আমি মানে কথা বলবো, অনেক বড় ভিডিও হয়ে গেল, আর কখন কথা বলবো জানি না, কিন্তু ওই আর কি, খুব একটা বেশি কথা বলবো না। তো আজকের বই দ্বিতীয় উপন্যাসের জন্য কোলাজ হচ্ছে একটা জাস্ট প্রিপারেশন ছিল বা একটা বিল্ড আপ ছিল। যে কজন মানুষ পড়েছেন অনেক ধন্যবাদ, বারবার বলছি। তো তারা আশা করি হাতে তুলে নেবে। তাদের জন্য এটুকুই বলতে পারি যে কোলাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, এই বইটা আপনার কাছে ম্যাজিক মনে হবে। মানে এটাতে আমি নিজেকে ঢেলে দিয়েছি পুরো, এখানে কোনো ওয়ার্ড লিমিট নেই, কোনো কিছু নেই। এখনো অবধি টোটাল 55,000 মতো শব্দ হয়েছে, আরও ঘষা মাজা হবে, আরও টুকটাক কিছু এডিট হবে। তো সেখানে শব্দ সংখ্যা আরেকটু বাড়বে আশা করি। নামটা যেটা বললাম সেটা চেঞ্জ হতে পারে আর কি। বলবেন কেমন, এই নামটা কেমন লাগছে, তাহলে আর চেঞ্জ করবো না। একটুখানি পাবলিক রিভিউ শুনি, সবসময় নিজের কথাই হয় না আর কি। তো এইখানে আমি পুরো ঢেলে দিয়েছি। এখানে কোনো কনস্ট্যান্ট নেই, যত টাকা লাগুক, মানে আমার যদি সময় লাগে সেই টাকা জোগাড় করতে আমি করবো, সেই করেই আমি বইটা ছাপাবো। আর অবশ্যই বইয়ের কোয়ালিটির দিকে এবার তো বিশেষ করে নজর দেওয়া হবে। আমি এমন এমন প্রকাশনীর সাথে কথা বলেছি যাদের বই নিয়ে আমি ভিডিও বানিয়েছি এই চ্যানেলে, তো তাদের বই আমি হাতে তুলে নিয়েছি। তাদের মানে বাজেট তো বেশি হবেই, তো সেটা কতদিনে জোগাড় হয় দেখি। তো সেই জন্যই আমি আমার প্রোফাইলে পিন করে রেখেছি একটা পোস্ট, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে আমি লিখেছি যে কিছুই ঠিক হয়নি, কবে প্রকাশ হবে সেটাও জানি না, কিন্তু যদি প্রকাশ হয় গ্র্যান্ড ভাবেই প্রকাশ হবে, আশা করা যায়। তো এবার খোঁজা হচ্ছে প্রকাশনী। আমি এখনো পাঠাইনি কাউকে, কয়েকজনের সাথে কথা বলেছি, কথাবার্তা চলছে, তাদের কাছে আমি পাঠাবো লেখাটা। তারা যদি পছন্দ করে তখন বাকি কথা পড়ে। তো এখানে আমি কিচ্ছু দেখিনি, এখানে যেমন মন চেয়েছে, মানে কোলাজ লিখতে গিয়ে আমি কিছু কিছু জায়গায় দেখেছি, কিছু কিছু ভেবেছি যে এইখানে আমি এই জিনিসটা ঢোকাতে পারি, কিন্তু ঢোকালেই ওখানে অ্যাটলিস্ট আরেকটা চ্যাপ্টার বেড়ে যাবে, আরও 10-12 পাতা বেড়ে যাবে, সেই জন্য আমি ঢোকাইনি। এইখানে সেই সমস্ত জিনিস দেখিনি। মানে এইখানে লেখার গল্পটা পরে বলছি কীভাবে লিখলাম, কিন্তু এখানে লিখতে লিখতে এমন এমন জিনিস আমার মাথায় এসছে, এমন এমন আইডিয়া আমার মাথায় এসছে, যেখানে কিন্তু পাতা বেড়েছে 15-20 পাতা, কিন্তু সেটা আমি অ্যালাউ করেছি। মানে আমি চাই যে মানুষ হ্যাঁ এইভাবেও ভাবুক, এই জিনিসগুলো যেইগুলো কোলাজে কমতি ছিল আমার নিজের মনে হয়েছে, যেগুলোর জন্য আমি কোলাজটাকে উপন্যাসিকা বানিয়েছি, উপন্যাস না বানিয়ে, সেই জিনিসগুলো এখানে আমি পূরণ করেছি আমার মতে। এটা আমার জীবনের এখনো পর্যন্ত বেস্ট লেখা, সব থেকে এফোর্ট দিয়ে লেখা, সব থেকে বড় কথা। এইবার আসছি হচ্ছে এই বইটা কিভাবে হলো বা লেখা কমপ্লিট হলো। তো এই বইটার যেটা আমি বললাম, প্রথমে 15টা পার্ট লেখা ছিল। তারপর যখন আমি আবার বসি 2021-এ, হঠাৎ মনে হয়েছিল যে হ্যাঁ বসি। এত কষ্ট করে যখন লিখেছি ততদিনে আমি একটু উদ্বুদ্ধ হয়েছিলাম, কোলাজ লেখার আগে বলছি। তো কোলাজ লেখার আগে আমার মনে হচ্ছিল এই বইটাই শেষ করি, এতদিন ধরে লেখা, এত কষ্ট করে লেখা। কিন্তু তখনও আমি ওই পড়াশোনার ভয়ে বা রিসার্চের ভয়ে আমি আর ওই বইটা নিয়ে বসিনি। কিন্তু তখনই আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, এইটা হচ্ছে না যখন, আরেকটা কিছু ট্রাই করি। তো সেখান থেকেই কোলাজের আইডিয়াটা আসে। তো এইবার কোলাজ হয়ে যায়, 2022-এ প্রকাশ পেয়ে যায়। তো 2022-এর মধ্যেই 150টা কপি ছাপানো হয়। তারপর আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছায়, মানুষের ভালো লাগে, তারা রিভিউ দেয় গ্রুপে। আমার কাছে প্রতিটা মানুষের রিভিউ সেভ করা রয়েছে। তারা মানে তাদেরকে আমি একদম মানে গিফট র্যাপ করে পাঠিয়েছিলাম, কারণ খুব স্পেশাল ছিল ব্যাপারটা। তো সেখানে হয়তো খরচ হয়েছে আমার, কোনো ব্যাপার না, কিন্তু আমি চেয়েছিলাম যে হ্যাঁ মানুষ মনে রাখুক যে এরকমভাবে কোনো লেখক তাদেরকে পাঠিয়েছে। তো এবার অনেকে বলতে পারে এইটা আসলে কিন্তু তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি ভবিষ্যতে যেন আমি কোনো লেখা যদি লিখি যেন মানুষ অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হয়, সেরকম একটা মানে
মেন্টাল গেম আমি খেলেছিলাম, এসব কিছু না। আমার কাছে বই জিনিসটা উপহারের মতোই। তো আমি নিজে যখন তাদের পাঠাচ্ছি, কাউকে পাঠাচ্ছি, তাও আবার নিজের বই, তো অবশ্যই আমি ভালো করেই দেবো। তো সেটাতে কত আর খরচ, একটা গিফট র্যাপ করতে কি লাগে, এটা মানে 2 টাকা নেয় বা 5 টাকা নেয়, ওইসব এত টাকা দিয়ে বই ছাপাচ্ছি। 250 টাকা মুদ্রিত মূল্যের বই আমি 150 টাকাতে দিয়ে দিচ্ছি, তো একটা গিফট র্যাপ করতে কি আছে। যাই হোক, সেসব মানে বেসলেস কথা। তো এবার 2022-23 যায়, তো এবার 24 নাগাদ আমার মনে হয়, এবার তখন অনেকে খোঁচা মারতে শুরু করে যে এই কি হলো, 1 বছর তো হয়ে গেল, বই আসবে না। আমি ভাবছি কোনো আইডিয়া নেই। মাঝে মাঝে মনে হয় যে ও বাবা, সেই তো ওইটার জন্য তো আবার পড়াশোনা করতে হবে, আবার বুঝতে হবে। তো 24 গেল, 25 গেল, 24-25 আমি খুব ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্ত, কিন্তু মানে 24-25-এ জিনিসটা মানে ইউজ টু হতে একটু সময় লাগছিল। তো কাজের দিকে অনেক চেঞ্জ হয়, আরও অনেক কিছু আমি শুরু করি, এই চ্যানেলটা শুরু করি, সব থেকে বড় কথা। গাছ নিয়ে একটুখানি সময় কাটাতাম, তারপর অনেক বই পড়াটা অনেক বেশি করে শুরু করি। তারপর চ্যানেল শুরু হওয়ার পর একটু ব্লগিংয়ের দিকে, মানে ট্রাভেল ব্লগ, আমি খুব মানে সিনেমেটিক জিনিসপত্র পছন্দ করি, তো ভিডিও রিলেটেড কাজকর্ম আমি খুব পছন্দ করি। সেগুলো দেখেছেন অনেকে হয়তো, এই চ্যানেলে আমি পোস্ট করি মাঝে মাঝে ট্রাভেল ব্লগ। তো অত ইকুইপমেন্ট নেই বলে হয়তো অত সিনেমেটিক লাগে না, কিন্তু হ্যাঁ, ইকুইপমেন্ট থাকলে পয়সা জোগাড় করে আস্তে 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 কিনবো একটা একটা করে, তো তখন হয়তো মানে খুব গ্র্যান্ড লাগবে আর কি। তো যাই হোক, এইসব নিয়ে অনেক আমার প্রচুর হবি। তো সব দিকে সময় দিতে দিতে আসল জিনিসটাকে আমি মানে একদম মেরে দিচ্ছিলাম আর কি। তো 25-26 কিছুদিন আগে তো আমার হঠাৎ মনে হয় যে কি করছি লাইফে, কিছুই হচ্ছে না, একটা ভালো কিছু করি। তো তখন আমার মনে হলো 2022-ও সেম, মানে 21-এর শেষেও সেম ভেবেছিলাম, কি করছি, কিছুই হচ্ছে না, ভালো কিছু করি, করে একটা বই বানিয়ে নিচ্ছিলাম। তো এইবার মনে হলো তাহলে আরেকবার ট্রাই করা যাক। এইবার ব্যাপার হচ্ছে, এই বছরে আমার কাছে কিন্তু প্রচুর আইডিয়া এসেছিল। একটা আইডিয়া আমি বলি, এটা আমি ভবিষ্যতে বই হিসাবে আসতে পারে, কিংবা বড় গল্প হিসাবে, আমি জানি না কি করব। দুটো আইডিয়া বেসিক্যালি। একটা হচ্ছে আমি একটা রেবিস নিয়ে একটা লেখা লিখতে চেয়েছিলাম, মানে একটা ক্রাইম থ্রিলার কিন্তু রিভেঞ্জ ড্রামা আর কি। যে দুটো ছেলে আর মেয়ে, মেয়েটার পুরো ফ্যামিলিটাকে একটা মানে তাদের মেয়েটার ফ্যামিলির সাথে একটা তাদেরই পাড়ার আর একটা ফ্যামিলির একটু কথা কাটাকাটি হয়। তো সেই থেকে দুজনের মানে দুটো ফ্যামিলি পুরো একে অপরের এগেনস্টে চলে যায়। তো মেয়েটার ফ্যামিলির এগেনস্টে যারা চায়, ওই ফ্যামিলিটা অনেক বেশি উচ্চবিত্ত, তাদের রাজনৈতিক প্রভাবশালী একটা ফ্যামিলি আর কি। তো তারা কুকুরের মানে কুকুর দিয়ে আর কি মেয়েটার ফ্যামিলিকে শেষ করে দেয়, মানে একটা পাগলা কুকুর ছেড়ে দেয় আর কি। তো সেইটা রিভেঞ্জ ওই মেয়েটার যে প্রেমিক বা ছেলেটা কিভাবে নেবে, তো সেইটা নিয়ে আমি এটা ভেবেছিলাম। তো সেটা শুরুও করেছিলাম, একদমই একটুখানি 10% হয়তো লেখা হয়েছে, অনেক দিন আগের কথা। আমি নাম দিয়েছিলাম কুকুর হইতে সাবধান। তো এটা একটা রিভেঞ্জ ড্রামা হবে আর কি, যদি লেখা শেষ করতে পারি। আর ওইটা এত বড় হবে না, ওটা ছোট, 20,000 শব্দ হবে হয়তো, উপন্যাসিকাই হবে। তো এবার এইটা হচ্ছে একটা। আরও একটা ভেবেছিলাম হচ্ছে, যেহেতু আমি ট্রেকিং করি, আমার খুব পছন্দের একটা জিনিস, রিসেন্টলি এই শখটা জন্মেছে, তো ট্রেকিং রিলেটেড একটা ভেবেছি যে একজন মানে দুটো বন্ধু, দুটো ছেলে আর কি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। তো তাদের একটা মেয়েকেই পছন্দ হয়ে যায়, দুজনেরই একজনকে। তো এবার দুটো বন্ধু দুজনের জন্য মানে জান কবুল আর কি, এরকম ব্যাপার। এবার যখন মানে ধরুন আমি একজন, আমার একটা বন্ধু, যখন আমি জানতে পারি আমার বন্ধুর ওই সেম মেয়েকে পছন্দ, তখন আমি ছেড়ে দিই মেয়েটাকে। কিন্তু সেই আমার যে বন্ধুটা, তার একটা ঘটনায় মৃত্যু হয়, মেয়েটা আমাকে দোষারোপ করতে থাকে যে তোর জন্য ওর এই অবস্থা। ওদের আর কি বিয়ে ঠিক হয়ে গেছিলো। তো তারপর গল্পটা কিভাবে যায়, এটা একটা পুরোপুরি রোমান্টিক সামাজিক গল্প, প্রেম বলতে পারেন, সামাজিক বলতে পারেন। আমি আমার গল্পে প্রেম জিনিসটাকে খুব বাড়িয়ে চাড়িয়ে দেখাই না, কারণ আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, তবে মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে অবশ্যই, কিন্তু এটা পুরো সামাজিক গল্প। এই দুটো আমি ভেবেছি, ভবিষ্যতে ইচ্ছা আছে আরও যদি মানে এগুলো জাস্ট মেইন আইডিয়া, আরও সাব প্লট যদি থাকে তাহলে আমি এই জিনিস নিয়ে লিখবো আর কি। তো এর মধ্যেই এই জিনিসটা নিয়ে আস্তে আস্তে ভাবনা চিন্তা আছে। আমি ভাবছি এতদিন ধরে ওটা পড়ে রয়েছে, ওটাকে আগে আদৌ শেষ হবে ভাই? এত এত এফোর্ট দিয়েছি, তখন ওটা কি এভাবেই পড়ে থাকবে? মানে ওটা কি আর জীবনে শেষ হবে না? আর ওইটা শেষ না করে আমি আবার অন্য লেখার কথা ভাবছি, মানে কি অপমান একটা লেখার প্রতি। তো তখন আমার কাছে আমি বসি, ফাইনালি আমি বসি। তো যখন ওই লেখা লিখেছিলাম তখনের থেকে আমার ফোন চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ওই মেল থেকে আবার লেখাগুলোকে এক্সট্রাক্ট করি, দিয়ে এখন আমি গুগল নোটস ইউজ করি। তো অনেকে মানে যারা খুব বড় রাইটার বা যারা বড় হোক কিংবা বেনামি হোক, তারা কিবোর্ড ইউজ করে, মানে ল্যাপটপ বা কম্পিউটার। আমার মানে প্রথম কথা আমি পারি না,
ওখানে বাংলা হরফ টাইপ করতে। তো সেটা শিখতে হবে। তো আমার কাছে ফোনই ঠিক আছে। ফোনটা একটু চাপের, চোখে খুব প্রেশার পড়ে, কিন্তু ঠিক আছে, চলবে, ওটুকু এফোর্ট তো দিতেই হবে। এবার লেখা শুরু করি। এবার এই বিষয়ে একটা কথা আমি বলে রাখি, অনেকে ভাবতে পারেন বা এই মোমেন্টে যেইটা খুব ট্রেন্ডিং টপিক বাজারে, এআই, এআই দিয়ে লেখা। তো অনেকে ভাবতে পারেন এই সালা লিখেছে যখন, শিওর এআই এর হেল্প নিয়েছে। আমি এআই এর হেল্প নিয়েছি, আমি এআই দিয়েই রিসার্চটা করেছি, সেই জন্যই আমার কাজটা এত দ্রুত এগিয়েছে। কিন্তু শুধুই এইটা, আমি আর কোনো লেখা রিলেটেড হেল্প নিইনি। মানে আমি সত্যি বলছি, এটা আপনারা বিশ্বাস করুন কি না করুন, অনেকে হয়তো জেনে থাকবে, আমি না একটা টপিক দিয়েছিলাম এআইকে, জাস্ট বলছিলাম যে আমার জাস্ট মনে হয়েছিল যে তুই এটা আমাকে লিখে দে ভাই, চ্যাট জিপিটিতে দিয়েছিলাম। এত বিচ্ছিরি লিখেছে, এত বিচ্ছিরি লিখেছে। ওই লেখা যদি আমার যে প্রথম 13টা পার্ট বা 15টা পার্ট ছিল, ওটার মধ্যে যদি আমি ওই লেখাটাকে প্লেস করি, যে কেউ বলে দেবে যে এটা এআই দিয়ে লেখা। মানে আলাদাই। আমি ওকে এরকমও বলে দিলাম যে আমার গল্পের ভাব এই, সেই ভাবটা বজায় রেখে তোমাকে লিখতে হবে। ও মাই গড, মানে হরিবেল। আমি ভাবছি এ ভাই, এ যদি এইভাবে লোকজন এআই দিয়ে লেখা, মানে লেখা লিখে পাবলিশ করে, তো যাই হোক, সেটা আলাদা কথা। এই মানে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কোথাও এআই এর কোনো ছাপ আপনি পাবেন না। এসব আমি, আমার কথা বিশ্বাস করে লাভ নেই। যারা পড়বেন তারা আদতেই বুঝতে পারবেন যে এখানে কতটা আমি নিজস্বতা দিয়ে লিখেছি, কতটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে লিখেছি। আর যারা কোলাজ পড়েছেন তারা তো মিল পাবেনি আর কি, মানে তারা আমার লেখনীর তো মিল পাবেনি। এআই দিয়ে কখনো আপনি লেখনী ম্যাচ করতে পারবেন না, যদি না আপনার সেটা প্রথম বই হয়। কারণ প্রথম বই মানে পাঠক পাঠিকার কাছে আপনি নতুন, আমি জানেই না তারা যে আপনি কিভাবে লেখেন। তো কোলাজ যারা পড়েছেন তারা জানে আমার লেখনী কিরকম, তো মিল পাবেন সেটা। একদম পুরোদস্তুর মিল পাবেন, আরো বেশি ডিপ, আরো বেশি গভীর, আরো বেশি ফিল করতে পারবেন। কোলাজ কেমন ওপরে 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 আপনাদের মানে হৃদয় হয়তো ছুঁয়ে গেছিল। খুব বেশি দিন মনে রাখার মতো বই না, এটা কিন্তু মনে রাখার মতো লেখা। তো মানে আপনি ভাববেন পড়ার পর আপনার মনে হবে যে ইস এটা কি হলো, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এআই সংক্রান্ত ব্যাপার। তো এআই দিয়ে আমি চ্যাট জিপিটি, জেমিনি ইউজ করে যে একটা মানে উদ্ধারের একটা ব্যাপার ছিল। আমি আসামের হাফলং যে জায়গাটা, একটা আসামের একমাত্র শৈল শহর, সেই জিনিসটা আমি জানতাম না। তো এখানে একটা শিশু পাচারের ব্যাপার হচ্ছে, যেটা কোলাজে ছিল আর কি। তো ওখানে খুব স্কেলটা একদমই ছোট ছিল, এখানে বিরাট স্কেল আর কি। মানে পড়তে পড়তেই আপনার মনে হবে যে হ্যাঁ, এবার আমরা সিরিয়াসলি কোনো উপন্যাসে ঢুকে গেছি আর কি। তো সেই শিশু পাচার রিলেটেড তথ্য, বা কিভাবে সেগুলোকে কাউন্টার করা যায়, বা কিভাবে পুলিশ বা ক্রাইম ডিপার্টমেন্ট সেগুলোকে হ্যান্ডেল করে, এই সমস্ত রিসার্চ গুগলের থেকে এআই দিয়ে বা চ্যাট জিপিটি, মানে এগুলো চ্যাট বট আর কি, জেমিনি দিয়ে এগুলো অনেক ইজিলি হয়, অনেক ইজিলি আমি করতে পেরেছি। সেই জন্যই হয়তো আমি এটা শেষ করতে পেরেছি। এআই এর হেল্প আমার জন্য এইটুকুই, বাকি লেখা রিলেটেড কোনো হেল্প নেই। তো এবার বলি, এবার বেশি দিন আগের কথা না, 15 দিন মনে হয়, 15 দিন আগের কথা, প্রথম আমি রিসার্চ করতে বসি ল্যাপটপ খুলে, মোবাইল খুলে একদিকে। তো আমি ভাবছি যে এমন একটা জায়গায় শেষ হয়েছে, এবার এতদিন আগের লেখা একটা তো কন্টিনিউশন তো আপনি ভুলেই গেছেন। মানে আমি ভাবছি এটা কি আমি শুরু করবো কি করে ভাই, মানে কোথায় লিখেছিলাম, কি হয়েছিল, শুরু করতে গিয়ে আমার হাত ফাত কাঁপছে, মানে মাথা ফাথা কাজ করছে না। বলছি কি করেছি ভাই, 6 বছর আগে লেখা, 6 বছর আগেই শেষ করা যেত আর কি। তো তারপর যাই হোক, কোনো মতে শুরু করি। তারপর নিজেকে বলি যে যা হোক করে লিখি। মানে লিখতে শুরু করলে আপনা আপনি এসে পড়বে, এই জিনিসটা আমার মধ্যে হয়। মানে লিখতে লিখতে বহুত আইডিয়াও এসে পড়ে। তো তখন ফাইনালি লেখা শুরু করি। তারপর লিখি লিখি লিখি। এবার আমি ভাবছি যে একটা ছক বানাই যে আমার আর কটা পার্ট বাকি, মানে কটা পার্টে আমি শেষ করতে পারি, বা আমার প্রতিটা পার্টে কি কি জিনিস হবে, মানে কিভাবে গল্পটা এগোবে আর কি। তো সেইটা আমি একদিন বসে বসে বানাই পুরো। যে হ্যাঁ 15টা, ও আরও একটা কথা, 13টা পার্টের পর যে 2টো পার্ট ছিল আর কি, ওই দুটো আগে আমি লিখি। ওই দুটো আমার কাছে মনে ছিল যে আমি এই দুটো পার্টে কি কি লিখেছিলাম। তো সেইটা যেহেতু লিখেছিলাম, আমি না গল্পের ফ্লোতে একটু এসে পড়েছিলাম, তো সেটা একটা হেল্প হয়েছিল আমার। গল্পে যেই ফ্লোতে এসে পড়েছিলাম, তো পরবর্তীতে 16 নম্বর পার্ট থেকে আমার আর কোনো মানে ওই দুটো লিখতে লিখতে আগের জিনিস পরের জিনিস, মানে আপনি অতীত ভাবছেন, আপনি ফিউচার ভাবছেন, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো পরের জিনিসে খুব একটা প্রবলেম হয়নি। এবার ওই দুটো অলরেডি লেখা ছিল, সেইগুলোই এখন আরও বেশি পলিশড, কারণ এখন সেই 6 বছর আগে লেখা। এখন 2026-এ দাঁড়িয়ে ওই জিনিসগুলো দেখার দৃষ্টিভঙ্গি, ভাবার দৃষ্টিভঙ্গি আলাদা। তো সেই অনুযায়ী পাস্টের যে জিনিসপত্র, মানে যেগুলো আগে লিখেছিল, আগের যে 13টা পার্ট, সেখানেও অনেক চেঞ্জ হয়েছে আর কি। কারণ বিশেষ করে লেখনীতে চেঞ্জ হয়েছে, কিছু কিছু জায়গায় একটু হালকা হিউমার দেওয়ার চেষ্টা করেছি। মানে অনেক কিছু আছে এখানে, অনেক ধরনের সম্পর্ক আছে। শুধু বলছি গল্পের কথা, একবারই বলবো। তো 15 দিন আগের কথা, আমি দুটো লেখা শেষ করি, দুটো লেখা দুদিনে শেষ করি, মানে দুটো পার্ট আর কি। এবার তারপর তো ওই বললাম বসেছিলাম চ্যাট জিপিটি জেমিনি নিয়ে, তো রিসার্চও শেষ হয়। আমি আমার একটা ফ্লো তৈরি করি যে আর কটা পার্টে শেষ হবে। তো আমি হিসাব করে দেখলাম
24 কিংবা 25-এ গিয়ে শেষ হবে। তো সেরকমভাবে লিখতে শুরু করি। এইবার যেই লিখতে শুরু করেছি, মানে বিশ্বাস করবেন না কতজনের সাথে হয়েছে কিনা, মানে আমার মনে হচ্ছে আমি সেটা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছি, মানে নাওয়া খাওয়া ভুলে সারা দিন পড়ে যাচ্ছে, আমি ওরকমভাবে সারা দিন লিখে যাচ্ছি। আমার গালে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, এটা ইনফেকশন মতো হয়েছে, পিএমএলই বলে, আমি জানতাম না। তো আমাকে ডাক্তার বাইরে যেতে বারণ করেছে, তো সেটা একটা মানে ফেভারে কাজ করেছে আর কি। তো ভোটের উইক ছিল, অফিস যাইনি, বাড়ি থেকেই করছিলাম। যা কাজ ছিল অফিসে সেগুলোকে গুলি মেরে আমি আগে লেখা শেষ করেছি। আমি জাস্ট মাথায় চলছিল, পালে যখন একবার হাওয়া লেগেছে নৌকা এগিয়ে যাবো, এইখানে যদি আমি আবার থামি, আবার হয়তো 2-3 বছর পিছিয়ে যাবো, আবার সেই কন্টিনিউশনটা একদম থেমে যাবে। ওই 2-3 বছর পর যখন আমি লিখতে যাবো আমি সফল হয়েছি। তো যখন একবার শুরু হয়েছে, শেষ না করা অবধি আমি থামবো না, যেভাবে হোক, মানে যত কাজ হোক, যা মানে আর্জেন্ট কাজ হোক, সেটা অফিসের হোক, যা হবার হবে, এসকেলেশন খেলে খাবো, কিন্তু আগে লেখা শেষ করতে হবে। তো 16 থেকে 26 পার্ট অবধি হয়েছে, মানে অ্যাট লাস্ট আর কি। তো পরে যে 10টা পার্ট আমি 5 দিনে শেষ করেছি, মানে পার ডে আমি 2টো করে লিখেছি। সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি লিখেছি, যেভাবে হোক, যে মানে মাথা ব্যথা পুরো, মানে যখন আমি রাতে শুতে যাচ্ছি না, মানে ঘুমের চোখে আমি ভাবছি পরের দিন কি হবে, পরের দিন কিন্তু এই ক্যারেক্টারটা এখানে যাবে, ও কিন্তু ওর সাথে এই কথাটা বলবে, এই জিনিসটা কিন্তু গল্পে ঢোকাতে হবে, আমার কিন্তু এটা ভুললে চলবে না। আমি জাস্ট শুয়ে শুয়ে চোখ বন্ধ করেছি, এগুলো ভাবছি, যেই মাথায় আসছে আমি পাশেই ফোনে নোট বের করে আমি লিখে রাখছি যে হ্যাঁ এই জিনিসগুলো হবে। তো প্রথম 2 দিনের পর 3 নম্বর দিন থেকে আমি মানে লেখা শেষ হওয়ার পরেও আমি খেয়ে দিয়ে যখন বিছানায় মানে ঢুকছি, তখন আমি জাস্ট মোবাইল নিয়ে পরের দিন কী হবে, মানে আমি কী কী প্ল্যান করেছি সেগুলো জাস্ট একটা জিস্ট লিখে রাখতাম, যেন পরের দিন সকালবেলা উঠে একদম ব্ল্যাঙ্কভাবে না শুরু করতাম। তো ব্ল্যাঙ্কভাবে আপনি শুরু করবেন না, অলরেডি আপনি ফ্লোতে আছেন, আপনি জানেন এরপরে কী হবে, কিন্তু তবুও যে জিনিসগুলো মাস্ট, মানে হয় না যে কিছু কিছু লিখতে গিয়ে আপনার মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু পরের দিন ঢোকাতে হবে, মানে এই পার্টটা, তো সেটা কিন্তু না ঢোকালে মুশকিল, তাহলে কিন্তু মানে একটা জায়গাতে মজা নষ্ট। তো সেই রকম একটা জিনিস হয়তো আমি লিখে রাখলাম যে হ্যাঁ এটা আমাকে ঢোকাতে হবে। তো নাওয়া খাওয়া ভুলে মানে আমার শরীর খারাপ হয়ে গেছিলো রীতিমতো, মানে একজন বন্ধু আমাকে দেখে বলছে কিরে চোখ মুখ আমার ঢুলু ঢুলু করছে, মানে এইরকম অবস্থা হয়েছে, মানে যাচ্ছাতাই অবস্থা ছিল। আই এম হ্যাপি যে অ্যাটলিস্ট শেষ হয়েছে। তো শেষ হয়েছে, 5-6 দিন হয়ে গেল। তো এখনো এডিট বাকি, তো সেটা হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সেটা খুব একটা মানে লেন্দি প্রসেস না, হয়তো পুরো 1 থেকে 26 পর্যন্ত আমি এখন পড়বো, এডিট করবো, 10 দিন মতো লাগবে, ঠিক আছে। কিন্তু মেইন যে লেখা সেটা তো কমপ্লিট হয়েছে। এবার এডিট করতে আর কি, মানে আমি এখন লেখাটা জানি যে প্রথমে কি হয়েছে, মাঝে কি হয়েছে, শেষে কি হয়েছে, মানে ফ্লোটা জানি, আমার কোনো সমস্যা হওয়ার কথা নেই। কিন্তু এই 6 দিন বা 7 দিন 8 দিন যে কি গেল আলাদাই, মানে আমি মানে গর্বিত নিজেকে নিয়ে যে আমি শেষ করতে পেরেছি। আর গর্বিত এটার জন্য যে 6 বছর পরে আমি একটা লেখা, যে লেখাটা মানে ইনকমপ্লিট ছিল, সেটা আমি শেষ করেছি। নয়তো আমি না শান্তি পাচ্ছিলাম না মনে, যে অন্য লেখা শুরু করবো এটা শেষ না করে, তাহলে এটার লেখার মানে কিছু। তো ধন্যবাদ জানাই সেই প্রকাশনীকে, যাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি এই লেখাটা শুরু করেছিলাম। তো তারা নেই, বা হয়তো সেই মানুষটা আছে অন্য কোনোভাবে, তো সে না থাকলে হয়তো এই লেখাটা কোনোদিন শুরুও করতাম না, সে না থাকলে হয়তো কোলাজও কোনোদিন আসতো না, সে না থাকলে আজকে আমি হয়তো এখানে বসেই লেখার কথা বলতে পারতাম না। তো আলাদাই এক্সপিরিয়েন্স, 6 বছরের এক্সপিরিয়েন্স বললাম আপনাদের, মানে 6 বছর ধরে লিখিনি অবশ্যই। 2020-তে লিখেছি, 21-এ একটু লিখেছি, খুবই কম, 23-এ ভেবেছি, 24-25 আমি কিছু করতে পারিনি, আর 21-এর শেষ থেকে 22 পর্যন্ত মানে কোলাজের ভাইবেই ছিলাম আর কি। তো 21-এর শেষে থেকে 22-এর 3-4 মাস আমি কোলাজ নিয়েছিলাম। তারপর কোলাজের যখন হ্যাংওভারটা আস্তে আস্তে কাটলো, তখন মনে হলো যে হ্যাঁ এবার তো ওইটা নিয়ে তো লিখতে হবে ওটা। তখন 23-এর লাস্টে ভাবা শুরু করলাম, আবার তখন ভাবছি যে আবার রিসার্চ করতে হবে। তো তারপর যেই 24-25 এলো, আর সময় পাইনি আমি, তখন 24-25 আমি অনেক ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে। অ্যাট লাস্ট 26। তো এবার একদম ভিডিও শেষে এসে পড়েছি, অনেক বড় হয়ে গেল, জানি না কতজন দেখবেন, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা থাক, এটা আমার যত না আপনাদের জানানোর অনেক বেশি নিজের জন্য আর কি এই ভিডিওটা। আর হ্যাঁ অবশ্যই যারা কোলাজ পড়েছেন তাদের জন্য। তো এই গল্পটা কোলাজের সাথে আমি যেটা একদম শুরুতেই বলছি, কোলাজও একটা শিশু পাচারের ব্যাপার ছিল, এইখানেও শিশু পাচারের ব্যাপারটাকেই রাখা হয়েছে। কারণ কোলাজের গল্পটা কোথাও এই শিশু পাচারটাকে মাথায় রেখেই বানানো ছিল, কিন্তু কোলাজে অনেক ক্যারেক্টার ছিল, বহুত ক্যারেক্টার ছিল আর কি, প্রায় 16-17টার মতো ক্যারেক্টার ছিল। এখানে এত ক্যারেক্টার নেই, এটা একটা প্রপার
উপন্যাসের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার হিসেবেই মেনটেন হয়। একটা কাপেল আছে, কোলাজে একজনের নাম ছিল অরিক, আমার ডাক নাম যেটা। আর এখানে যে মেইন চরিত্র তার নাম আমি নিজের নামে দিয়েছি রাহুল। খুব দরকার ছিল, কারণ ওই চরিত্রটা কোথাও গিয়ে আমি যেভাবে ভাবি বা আমি যেভাবে লাইফকে দেখি বা আমি যেভাবে লাইফ লিড করেছি ছোট থেকে, প্রথম দিকে পড়তে পড়তে মনে হবে যারা আমাকে পার্সোনালি চেনেন যে এটা আমারই গল্প বলছি ওই ক্যারেক্টারটার থ্রুতে। তো সেজন্য আমি ওটা মানে ওই চরিত্রটার নামও রেখেছি রাহুল। আর সেই চরিত্রটার যে স্ত্রী তার নাম পূজারিনী। তো এই দুজনের একটা গল্প দেখানো হয়, সাংসারিক গল্প। খুব সুন্দর, খুব মিষ্টিভাবে, যেভাবে আমি প্রেমকে দেখি। আর কিন্তু মিষ্টিভাবে মানে ন্যাকা ন্যাকা না, অবশ্যই সেটার মধ্যে বাস্তবতা রয়েছে। প্রতিটা জিনিসে আপনি রিয়েলিটি খুঁজে পাবেন। যদি না খুঁজে পান, যদি এই বইটা পড়ে আপনার ভালো না লাগে বা যে কোনো একটা জিনিস যদি ভালো না লাগে, অবশ্যই জানাবেন। যেটা আমি কোলাজের ক্ষেত্রে বলেছিলাম, আমাকে জানায়নি মানুষজন। এবার কিন্তু আর কোনো ওই প্রথম বই বলে ছেড়ে দিচ্ছি বা না এই তো নতুন লেখক, একে একটু উদ্বুদ্ধ করা যাক, বেকার নেগেটিভিটি দেবো না, এইসব জিনিস করবেন না। আমার ওগুলোতে খুব একটা বেশি এফেক্ট পড়ে না, কিন্তু সেই জিনিসগুলো দরকার পরবর্তীকালের জন্য। তো এখনো এসব কথা বলার সময় আসেনি, কিন্তু তবুও বই হয়ে যখন আসবে জানা নেবেন, অবশ্যই জানাবেন। তো এবার এই দুজনের গল্প চলতে থাকে। তো এই দুজনের জীবনে একটা ঘটনা ঘটে, খুবই ট্র্যাজিক ইনসিডেন্ট। তো সেই ইনসিডেন্টটার পরে দুজনের সম্পর্কের অবনতি হয়, দুজন মানে অনেকটা মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। তো সেইখান থেকে তারা কি করে বেরোয় বা আদৌ কি বেরোতে পারে। তো এই সব চলতে চলতেই রাহুলের হাতে একটা ডায়েরি এসে পড়ে। এইবার শুরু হয় যে টাইটেল, যে ডায়েরিতে কেউ বাঁচতে চেয়েছিল সে। তো এবার সেই ডায়েরিতে কি আছে, সেই ডায়েরি এই দুটো চরিত্রকে কোথায় নিয়ে যায়, কি করে এর মধ্যে শিশু পাচার এসে পড়ে, বা আরেকটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট ক্যারেক্টার যার জন্য এই গল্প, তার নাম হচ্ছে নদী, একটা বাচ্চা। সে কোথায়, সে কি আদৌ বেঁচে আছে নাকি নাকি মানে সেও পাচারের মধ্যে মানে ইনক্লুডেড আর কি। তাকে কি বাঁচানো যাবে বা আদৌ সে কোথায় বা সে কে, এইসব অনেক জিনিসপত্র রয়েছে। অনেক জিনিস রয়েছে এখানে, ঠিক আছে, প্রচুর ছোট ছোট ছোট। আমার সাথে যে আমার বাবার সম্পর্ক, সেই জিনিসটাও কিন্তু আমি এই বইতে এই চরিত্রটার মধ্যে আমি দেখেছি। আমার সাথে যে আমার মায়ের সম্পর্ক, সেই জিনিসটাও কিন্তু আমি এই উপন্যাসে দেখেছি। তো এখানে অনেকটা জিনিস আমি আমার মতো করে বলেছি আর কি। তো সেখানে বাস্তবতা আপনারা পাবেন। হ্যাঁ, এবার অবশ্যই রাহুলের স্ত্রী রয়েছে চরিত্রে, আমার এখনো স্ত্রী হয়নি। কিন্তু হ্যাঁ, একজন মানে যখন কেউ হবে, তো তার থেকে আমি কি এক্সপেক্ট করি বা সে কিরকম চরিত্রের হওয়া উচিত বা তাকে আমি কি চোখে দেখি মানে আমার স্ত্রীকে, তো সেই জিনিসটা আপনারা পাবেন। তো গল্প নিয়ে এর থেকে বেশি কিছু বলছি না। আপনারা চাইলে আমার যে প্রোফাইল, ওই মানে পেজের প্রোফাইল না, কিন্তু আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলের পিন করা যে পোস্টটা, সেটা দেখতে পারেন। সেখানে আমি একটা সার সংক্ষেপ দিয়ে রেখেছি। তো ওইটুকুই আপাতত। তারপর বই প্রকাশক আপাতত প্রকাশনই ঠিক হোক, সব থেকে বড় কাজ। তো তারপর তো ওই মানে ওদের তরফেও প্রচার হবে, আমার তরফ থেকে আমি প্রমোট করবো। আর এখন আমি যেহেতু অনেক জিনিসপত্র জানি বা অনেক লোকজনকে চিনি, তো এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রচার করাটা একটু ইজি কোলাজের তরফ থেকে, মানে কোলাজের তুলনায় আর কি। তো এখন আমি প্রচারের জন্য এই চ্যানেলটাকে ইউজ করতে পারি, আমার পেজটাকে ইউজ করতে পারি, আর আমার প্রোফাইল তো রয়েছে। তো আর সবথেকে বড় কথা, এখন কোলাজের সময় একেবারে সবকিছু নতুন ছিল। মানে আমার কোনো পাঠক মহল ছিল না। অ্যাটলিস্ট এখন আমি বলতে পারি যে অন্তত 100 জন হলেও আমার পাঠক রয়েছে, যারা পড়েছেন, যারা পড়ে বলেছে যে আমার ভালো লেগেছে। তো তাদের থেকে আমি এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ, তারা মানে বলছি না যে তাদের বই নিতে হবে, কিন্তু মানে তারা জানে যেরকম একজন রয়েছে, তার একজন বই বেরিয়েছে, বা তারা হয়তো আর একজন বা দুজনকে বলতে পারে তাদের পরিচিত যে এই ছেলেটার বই পড়ে দেখেছি, ও ভালো লেখে। তো সেইটুকু আমার এখন অ্যাডভান্টেজ রয়েছে। এবার দেখা যাক, প্রপার প্রমোশন না হলে লোক এত এত বইয়ের ভিড়ে, যেটা আমি প্রতি ভিডিও শেষে নিজের অন্যদের ক্ষেত্রে বলি আর কি, যে আপনারা যদি চান আমার কাছে বই পাঠাতে পারেন, আমি এই চ্যানেলের মাধ্যমে প্রচার করব। তো এখনও সেটা নিজের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এই চ্যানেলের মাধ্যমে বই টই বেরিয়ে যাক, তারপর যতটা সম্ভব আমি প্রচার করব। তো এই কেমন লাগলো বলবেন জার্নিটা। তো কেউ যদি রিলেট করতে পারেন তবুও বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক। আর যারা নতুন এসেছেন, আজকে অনেকেই নতুন আসবেন আশা করি, এসেছেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, কারণ আমি অনেকজনকে বলেছিলাম যে আমি কোলাজের ভিডিও, কোলাজ যারা পড়েছেন তাদেরকে আমি ভিডিওটা পার্সোনালি পাঠাবো। তো আমি এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। ভিডিও আর শর্টসের যে লিস্ট, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, প্লে লিস্টগুলো দেখতে পারেন। তো আপনারা বইপ্রেমী, আলাদা করে বলার কিছু নেই। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখতে পারেন, ভালো লেগে, আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।